সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এর দৈর্ঘ্যের লম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই, চক্রগতির ব্যাসার্ধ 1, সরি জড়তার ভ্রামক এটা 1 হবে, আই না 1, এবং চক্রগতির ব্যাসার্ধ 1, তবে দণ্ডের দৈর্ঘ্য এল ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু কি জানি? জড়তার ভ্রামক আই ইজ ইকুয়ালস টু এম ইন্টু কে স্কোয়ার। ওকে, যদি চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এম ইন্টু কে স্কোয়ার করলেই তুমি জড়তার ভ্রামক পেয়ে যাবা। আবার একটা সরু দণ্ডের এক প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ভাইয়া? সরু দণ্ডের এক প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হলো 1/3 এম এল স্কোয়ার। তো এই দুইটা সম্পর্ক দিয়ে যদি আমরা তুলনা করি যে তোমার জড়তার ভ্রামক দেওয়া আছে 1 আর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 1, তাহলে দণ্ডটার এল ইজ ইকুয়ালস টু কত? তাহলে তুমি যদি এই দুইটা সম্পর্ক দেখো তাহলে কি পাবা এখান থেকে? আচ্ছা এই সম্পর্কটাই দেখো না, এখান থেকে এম ইজ ইকুয়ালস টু কত পাবা? সরি, এই দুইটা সম্পর্ক যদি দেখো, এই দুইটা সম্পর্ক থেকে তুমি কি বলতে পারো? 1 জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু এম ইন্টু 1 স্কোয়ার। তাহলে এম এর মান কত পাচ্ছ? 1। আবার এই সম্পর্কটা যদি দেখো তাহলে কি 1 ইজ ইকুয়ালস টু 1/3 এম এর মান আমরা একটু আগে বের করছি, সেটার মান 1 ইন্টু এল স্কোয়ার। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি? এল ইজ ইকুয়ালস টু √/3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো এ, √/3। ওকে, তো এই কোশ্চেনটা আমাদের মানে কি আমরা পড়বো এই কোশ্চেনটা বুঝে আমরা বুঝলাম যে এই কোশ্চেনটা বুঝলাম যে আমরা আমাদের জড়তার ভ্রামকের কতগুলা ছক আছে না, যে একটা দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত, একটা দণ্ডের প্রান্তবিন্দুর একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ডিস্কের মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত, রিংয়ের মধ্যবিন্দু সাপেক্ষে একটা অক্ষ গেছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত, মানে ওই যে চারটাতে জড়তার ভ্রামকের যে অনেকগুলো সূত্র আছে ওই সূত্রগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এইরকম করে আসলে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হয়। কোশ্চেন ব্যাংক সলভ মানে তুমি এই সরু দণ্ডের এক প্রান্তের সাপেক্ষে এইটা পারো, দ্যাটস নট। যেটা তোমার করতে হবে এই আলোকে আর কি কি জিনিস বইতে আছে, কি কি সূত্র মুখস্থ করা লাগতে পারে, কি কি ছোট ছোট অঙ্ক আছে, এগুলো একটু ধরে ধরে সলভ করা। আমি কিন্তু আমার এই সলভ ক্লাসটাতে তোমাদের ওই গাইডেন্সটাই দিচ্ছি। নট অনলি আমি যে খালি এই কোশ্চেনটাই সলভ করছি এমন না, আমি সাথে সাথে তোমাদের ওইটাও ধরাই দিচ্ছি যে বইয়ের এই জিনিসগুলো তুমি একটু এর সাথে সাথে পড়বা। তাতে আমি তো বললাম যে ফিজিক্সের আমি কম বলে ফেলছি, আসলে 85% না, তোমার এই কাজটু করতে পারলে 98 to 100% ধরতে পারে তোমার ফিজিক্সের প্রিপারেশনটা কমপ্লিট। এরপর আমরা একটু আসি 5 নম্বরে। এখানে কি লেখছে একটু, এখানে আমাদের টাইপিং একটু সমস্যা হয়েছে। এএফএমসির এই কোশ্চেনটা খুব সম্ভবত, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, এই কোশ্চেনটা এরকম ছিল I.I যোগ J.-J যোগ K.K, এই জিনিসটার রেজাল্ট কত হবে, এরকম একটা কোশ্চেন ছিল আই গেস। তো আমি এই কোশ্চেনটা ধরে অ্যান্সারটা বের করি। সেটা হলো আমরা যখন ডট প্রোডাক্ট করি তখন আমরা এই জিনিসটা জানি না যে ডট প্রোডাক্টে আই এর সাথে আই ডট করলে আমরা পাবো 1, কিন্তু আই এর সাথে আই বাদে অন্য যে কোনো একটা যদি থাকে একক ভেক্টর জে বা কে, তখন কিন্তু হয়ে যায় 0। আই গেস তোমরা জানো যে দুইটা একক ভেক্টর যদি ডট প্রোডাক্টে একই রকম থাকে তাহলে রেজাল্টটা দেয় 1, আর দুইটা যদি ভিন্ন থাকে তাহলে রেজাল্টটা দেয় 0। তাহলে আই এর সাথে যদি আই ডট করো তাহলে তুমি কি পাবা? 1। আর এই যে জে ডট মাইনাস জে, এই মাইনাসটাকে যদি আমি আগে নিয়ে আসি তারপর কি থাকবে? জে ডট জে, তখন আমরা কি পাবো? -1, মানে 1 পাবো। জে ডট জেটে 1, আর এই মাইনাসটার জন্য এখানে একটা মাইনাস, আর কে ডট কেতে কি আবার একটা 1। তার ফলে কি হয়? এই 1 আর এই 1 কাটাকাটি যায়, থাকে শুধু 1। তাহলে আমাদের অ্যান্সারটা হলো সি, 1। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা আই গেস এইটাই ছিল। আমার যতটা মনে পড়ছে যে একটু দেখে নিও এএফএমসি 2018, যে I.I J.-J K.K। তাহলে এই কোশ্চেনটা আমাদের কি কি পড়তে হবে? এই কোশ্চেনটাতে আমাদের ওই যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য আছে না বই থেকে, ওইগুলি একটু দেখে যায়, যে 5-7টা করে বৈশিষ্ট্য আছে যে কোনো একটা বই, আমির হোসেন বা শাহজাহান তপন স্যারের যে কোনো একটা বই থেকে এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিও। 5-6 নম্বর এখন বলছে 1 মেগাওয়াটের মান কোনটি হতে পারে না। আচ্ছা, তাহলে 1 মেগাওয়াট মানে কি? 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট।
তাহলে 10⁶ ওয়াট হলে অপশনগুলো চেক করি। প্রথমটাতে বলছে 1000 কিলোওয়াট, তাহলে 1000 কিলোওয়াট মানে কি 1000-এর জন্য 10 কিউব আর কিলোর জন্য কি আবার 10 কিউব, এত ওয়াট, তার মানে কি এটাও 10⁶ ওয়াট। আবার 10⁶ ওয়াট বি নাম্বারটা তো মানে হইতে পারেই অবশ্যই, তাহলে 1 নম্বর অপশন হবে না, 2 নম্বর অপশন হবে না, 3 নম্বর অপশনটা বলছে 10 কিউব জুল পার সেকেন্ড, তাহলে সি নাম্বার অপশনটা তো দেখি বোঝা যাচ্ছে এটা 10⁶ জুল পার সেকেন্ড, ওয়াট মানে জুল পার সেকেন্ড, তার মানে আমাদের অ্যান্সারটা সি। আমরা ডি নাম্বারটা একটু বলি, 10⁻³ গিগাওয়াট, এটাও কিন্তু 1 মেগাওয়াটের সমান। কিভাবে সমান? 10⁻³ গিগাওয়াট মানে হইল 10⁻³ আর গিগার জন্য কি 10⁹ ওয়াট, তাহলে কি 10⁻³ আর 10⁹ করলে কি হয় 10⁶ ওয়াট, তার মানে ডি নাম্বার অপশনটা হইতে পারে। তো আমাদের হইতে পারে না শুধু সি নাম্বার অপশনটা, তার মানে সি নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট। তাহলে এই কোশ্চেনটা পরে আমাদের শিক্ষণীয় যে জিনিসটা কি, সেই জিনিসটা হলো এই যে মেগা, গিগা, টেরা, পেটা আরও যা যা আছে, ন্যানো ট্যানো, ওগুলার এই 10⁻⁴ সম্পর্কগুলো একটু বই থেকে পড়ে নিতে হবে। 1 নম্বর অধ্যায় খুব সম্ভবত আছে এটা। বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির পেছনের কাচকে ভিজায় না কেন? তো বৃষ্টির ফোঁটা দেখলেই আমাদের কি মনে হয় যে আপেক্ষিক বেগের অঙ্ক, তাই না? তো এইখানে আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড আমাদের ক নাম্বারটাতেই আপেক্ষিক বেগের কিছু দেখা যাচ্ছে, তার মানে খ নাম্বার অ্যান্সারই হবে, বাকিগুলো চেক করার দরকার নেই, কারণ কি আমাদের এই যে বৃষ্টি পড়া টরা দিয়ে শুরু করে ছাতা কত ডিগ্রি কোণে ধরবো, তো এই জিনিসগুলো আসলে আপেক্ষিক বেগ রিলেটেড, তো আমাদের 1 নম্বর অপশনটা হবে, এটা আমি এই গেস সবাই পারার কথা। বাকিগুলোতে আপেক্ষিক বেগের কোনো কিছু দেখা যাচ্ছে না, একটু পরে দেখি, না আপেক্ষিক বেগের কিছু দেখা যাচ্ছে না, তার মানে 1 নম্বর অপশনটাই হবে। আপেক্ষিক বেগের উপরে নির্ভর করি কিন্তু আমাদের ডিসিশনটা নেই বৃষ্টির ফোঁটা বা অন্য কিছুতে। 8 নম্বর যেটি বলছে, পৃথিবী থেকে 50 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে মহাশূন্যে চলে যাবে? ওকে, তাহলে এইটা একটু তুমি অ্যানালজিক্যাল বোঝার চেষ্টা করো, যে আমরা জানি কি ভূপৃষ্ঠে যখন একটা বস্তু থাকে তাকে কত বেগে নিক্ষেপ করলে সে পৃথিবীর মায়া কাটিয়ে বাইরে চলে যাবে, সেটা হলো মুক্তিবেগ। তাহলে ভূপৃষ্ঠে থাকলে আমরা জানি কি পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, ভূপৃষ্ঠের মানে এই পৃথিবীর পৃষ্ঠে বসে থাকলে, তাহলে এখন একটু চিন্তা করো ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে যাবা, ভূপৃষ্ঠ থেকে তুমি মনে করো এই ভূপৃষ্ঠ, এইখানে তুমি ধরো একটা বল টল বা কিছু আছে, এই বলটাকে উপরে যত উপরে নেবা তত কি জি এর মান কমতে থাকবে না? জি এর মান কমা মানে কি পৃথিবী কর্তৃক তার আকর্ষণও কিন্তু কমে গেছে, তার মানে আমাদের পৃথিবী থেকে যদি এই বস্তুটার আকর্ষণ কমে যায়, যে পৃথিবী ওকে কম বলে টানতে আছে, তাহলে কি ওকে কম বেগে মারলেও 11.2 এর কম বেগেও মারলেও কি ও মানে মুক্তিবেগ অর্জন করে ফেলবে, কারণ কি পৃথিবী ওরে ভূপৃষ্ঠে থাকলে যে আকর্ষণ বল দিত, পৃথিবী থেকে কিছুটা উপরে উঠলে কিন্তু সেই আকর্ষণ বল আর দিবে না। তার ফলে এইটা আমাদের অ্যান্সারটা হবে কি 1 নাম্বারটা তো হবেই না, 11.2 কিলোমিটার বেগে মারার দরকারই নেই, 11.2 কিলোমিটারের কম বেগে দিতে হবে সি নাম্বারটা, কেন কি তুমি বুঝতেই পারছো যত উপরে নেবা জি এর মান কমতে আছে, তার মানে পৃথিবী কর্তৃক তার আকর্ষণ কমতেছে, তার ফলে কি আমরা কম বেগে মারলেও সে 11.2 এর কম বেগে মারলেও সে চলে যেতে পারবে। আবার এইটাকে তুমি অন্যভাবেও বুঝতে পারো, আমরা মুক্তিবেগের ফর্মুলা জানি কি, যদি একটা বস্তুর বেগটা মানে ইনিশিয়াল তার বেগটা 0 থাকে, তখন মুক্তিবেগের ফর্মুলা একটু এইটা, v √gm r+h। তো যদি এইচ এর মানটা 0, তার মানে কি সে পৃথিবীর পৃষ্ঠে, তখন মুক্তিবেগের মান 11.2 হয়। এখন এইচ এর মানটা যদি যা কিছুই থাকুক না কেন 50, 60, 100 বা যা কিছু থাকুক না কেন, তার ফলে কি ভি এর মানটা কমতে থাকবে অবশ্যই, তার মানে কি আমাদের 11.2 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম বেগে মারলে সে চলে যাবে। ওকে, 9 নম্বর যে জিনিসটা সেটা হলো স্প্রিং ধ্রুবক নির্ভর করে না কোনটির উপর? তাহলে আমাদের অপশনগুলো আমরা পড়ি, স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপর স্প্রিং ধ্রুবক হ্যাঁ নির্ভর করতে পারে, জ্যামিতিক গঠন উপর, জ্যামিতিক গঠন উপরে তো অবশ্যই স্প্রিং ধ্রুবক নির্ভর করবে, একটা বস্তুর জ্যামিতিক গঠন কী রকম তার উপরেই তো স্প্রিংটা ধ্রুবকটা নির্ভর করতে আছে। পদার্থের অস্থিতিস্থাপকতার উপর, না অস্থিতিস্থাপকতা না, স্থিতিস্থাপকতা, তাহলে এটার অ্যান্সারটা হবে সি। দেখলা যে মেডিকেলের এই কোশ্চেনটাতে একটুখানি জিনিস, মানে তুমি যদি খুব যখন এরকম 100টা এমসিকিউ 60 মিনিটে করবা, তখন তুমি খুব ফাস্ট ফরওয়ার্ড যাইতে থাকবা, তাই না? মানে একটা প্রশ্ন পড়বা, উত্তর খোঁজার চেষ্টা করবে, একটা প্রশ্ন পড়বা, উত্তর খোঁজার চেষ্টা করবা, তখন হয়তো এই কোশ্চেনটা দেখলে এমন হইতে পারে যে তোমার মনে হইতেছে যে এই কোনোটাই অ্যান্সার না, কারণ কি এখানে তিনোটার জন্যই স্প্রিং ধ্রুবক নির্ভর করতেছে, কিন্তু এই স্থিতিস্থাপকতার আগে
একটা অ লাগাই দিয়েছে, অস্থিতিস্থাপকতা। তো এটা আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার যে মেডিকেলে ছোট ছোট জায়গায় অপশনে কিন্তু এরকম একটু ঝামেলা করে রাখে। যদিও এটা 2012 সালের আগে অনেক মানে খুব টাইপের কোশ্চেন করতো, যেমন নিচের কোনটি ভুল বললেও ভুল হবে না, নিচের কোনটি ভুল বললে সঠিক হবে, এরকম টাইপের কোশ্চেন করতো। বাট এখন ওইটা একটু কমাই দিছে, বাট এরকম টাইপের কোশ্চেন থাকে, অস্থিতিস্থাপকতা লাগাই দেয় বা যেটাই লাগাই দেয়। তো এখান থেকে আমাদের কি পড়া শিখলাম, আমরা শিখলাম যে স্প্রিং ধ্রুবক বা যে কোনো একটা টাইপের ধ্রুবকের কি কি মানে কোনো একটা কনস্ট্যান্ট রাশি কি কি জিনিসের উপরে নির্ভর করে। যেমন আমরা জানি ওই যে স্থির তড়িৎ বলে সি নামক একটা ধ্রুবক আছে, F = c q1 q2/r², এখানে সি কিসের উপরে ডিপেন্ড করে, স্প্রিং ধ্রুবক কিসের উপরে ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো আমাদের একটু বই থেকে যখন পড়বো তখন একটু সাবধানে পড়তে হবে, এই টাইপের এমসিকিউগুলো মেডিকেলে আসে। এরপর বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। তো কেন্দ্রমুখী বল আমাদের জানি কি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার কেন্দ্র বরাবর যে বলটা কাজ করে সেটাই কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্র বরাবর যদি এফ বল কাজ করে আর বস্তুটা মনে করো এইরকমভাবে ঘুরতে আসে, এইরকমভাবে ঘুরলে তার সরণটা কি এই দিক বরাবর হবে সরণ ভেক্টরটা। তাহলে এইটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, আর কোনো এক দুই মানে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমরা জানি কি কৃত কাজ 0, তার ফলে অ্যান্সার 0। এটা অনেকবার আসছে, এটা একটা বেসিক কোশ্চেন, এটা আর বই থেকে খুঁজে বের করার দরকার নেই এই লাইনটা কোথায় আছে, কারণ কি এটা হলো তোমার একটা বেসিক টেস্ট করছে যে কেন্দ্রমুখী বল কেন্দ্র বরাবর কাজ করে তুমি বোঝো কিনা। 11 নম্বর, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 মিটার/সেকেন্ড সমত্বরণে চলতে শুরু করলো, 10 সেকেন্ড পরে এটি কত দূরে যাবে। তাহলে আমরা কি জানি s = ut + ½ a t²। তাহলে স্থির অবস্থান থেকে শুরু করছে তার মানে u0, আর কত ত্বরণে যাচ্ছে সে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড² ত্বরণে, এর মান 10 আর টি এর মান 10 সেকেন্ড পরে 10²। তার মানে আমরা কি পাইলাম 10^2 দ্যাট ইজ 500। তাহলে অ্যান্সার হলো সি। তাহলে আমি আগেই বলছিলাম যে মেডিকেলের কোশ্চেনগুলো যা সূত্রতে মান বসাইলেই হয়, ছোট ছোট সূত্রই তোমার দেবে। তো এটা একটা ছোট একটা ম্যাথ। আর ক্যালকুলেশন নিয়ে অনেকের একটু ভয় লাগতে পারে, ক্যালকুলেশন সচরাচর তোমাদের মেডিকেলের কোশ্চেনের ক্যালকুলেশনগুলো সোজা হয়, বাট একটা দুইটা কোশ্চেনে যদি ক্যালকুলেশন বড় পাও তখন আমি যে পদ্ধতিতে করাবো সেইটা একটু দেখো, ওই ইউটিউব খুঁজা ক্যালকুলেটর ছাড়া সলভ করার ধরো প্লে লিস্ট পাইতে পারো, একসাথে 10টা 12টা 15টা 20টা ভিডিও থাকতে পারে, 3 দ্বারা ভাগ করার ট্রিক্স থাকতে পারে, এইটা দ্বারা ভাগ করার ট্রিক্স থাকতে পারে। ওইটা এত কিছু আসলে পড়ার দরকার নেই, আমি তোমাদের একটা ট্রিক্স শিখাবো, ওইটাতে যদি তুমি মাস্টার হইতে পারো তোমার ঢাকা ভার্সিটি আর মেডিকেল বিসিএস সব কিছুই তোমার কভার হয়ে যাবে ক্যালকুলেটর ছাড়া সলভ করার। একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র, একটি সরলরেখার ঢাল থেকে নিচের কোনটি নির্ণয় করা যায়। তাহলে একটা লেখচিত্রের বেগ বনাম তুমি সময়ের গ্রাফ আঁকতেছো, তাহলে এটা যদি একটা সরলরেখা হয় তাহলে এটার ঢালটা কি নির্দেশ করবে। তো এখন এই টাইপের কোশ্চেনগুলোর জন্য আমি দুইটা তথ্য দিই, সেটা একটু অবশ্যই মনে রাখবে। যখন তোমার কোনো একটা গ্রাফের ঢাল বলবে, তখন মনে রাখবা এই পয়েন্ট বা যে কোনো পয়েন্টের ঢালটা হবে ওয়াই এক্সিস ডিভাইডেড বাই এক্স এক্সিস, ওয়াই এক্সিসের যে রাশিটা ডিভাইডেড বাই এক্স এক্সিসের যে রাশিটা, সেইটা করলে তুমি যা পাবা সেইটার মান। যেমন এই কোশ্চেনে বেগ বনাম সময় করতেছো, তাইলে এইটার যে কোনো পয়েন্টের ঢালটা কি নির্দেশ করবে, ওয়াই এক্সিসে আছে বেগ আর এক্স এক্সিসে আছে সময়, তাহলে বেগ ডিভাইডেড বাই সময় সেইটা নির্দেশ করবে তোমরা সবাই জানো ত্বরণ রাশিটাকে। ওকে, যখন ঢাল বলবে, ঢাল একটা গ্রাফের ঢাল কি নির্দেশ করে, তখন সবসময় মনে রাখবা ঢাল = ওয়াই এক্সিসের যে রাশিটা থাকবে ডিভাইডেড বাই এক্স এক্সিসের যে রাশিটা, সেইটা যা নির্দেশ করবে সেইটাই বোঝাবে। আর যদি বলে এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে কোনো দুইটা রাশি দিয়েছে, এদের দুইটা পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেশন বা ক্ষেত্রফল তোমার কি নির্দেশ করবে। যেমন এই কথাটারই এ থেকে বি পয়েন্টের মধ্যে আবদ্ধ
ক্ষেত্রফল বললো এক্স ও ওয়াই এক্সিস দ্বারা এ থেকে বি পয়েন্টে ক্ষেত্রফলটাকে নির্দেশ করবে। তখন মনে রাখবা যখন ক্ষেত্রফল বলবে, ঢাল বললে ওয়াই এক্সিস ডিভাইডেড বাই এক্স এক্সিস করে যে রাশি পাবা, আর যখন ক্ষেত্রফল বলবে তখন মনে রাখবা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস গুণ করে যে রাশিটা পাবা সেটা। যেমন এইখানে যদি বলতো এই ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করবে, তাহলে তুমি কি করতা, ভি ইন্টু টি। তাহলে ভি ইন্টু টি করলে তুমি কি পাও, বেগ ইন্টু সময়, তাহলে আমরা কি সরণ পাই না, তাহলে ক্ষেত্রফলটা সরণ নির্দেশ করবে। তার মানে যখন ক্ষেত্রফল বলবে তখন কি করবা, ক্ষেত্রফল বললে করবা যে ওয়াই এক্সিস ইন্টু এক্স এক্সিস, আর যখন ঢাল বলবে তখন ওয়াই এক্সিস ডিভাইডেড বাই এক্স এক্সিস। এই দুইটা সম্পর্ক থেকে এই টাইপের যে কোনো তুমি কোশ্চেন সলভ করে ফেলতে পারবা। তো এইটার আমাদের অ্যান্সারটা হবে ত্বরণ। আমরা দেখলাম যে ভি বাই টি করলে ত্বরণ পাই। আন্ডারস্ট্যান্ড? ওকে। শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ীর সৃষ্টি হয়? এই কোশ্চেনটা অনেকবার আসছে। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন এটা আমার মুখস্থ হয়ে গেছিলো, অনেকবার আসছে। তো আমি এখন দেখাও বলতে পারি যেটা অ্যান্সার সি হবে, যদি উত্তরটা আছে। তো ত্রয়ীর জিনিসটা হলো কি, ত্রয়ী হইল যখন তিনটা টাইপের শব্দ অনুপাত 4, 5, 6, কম্পাঙ্কের অনুপাতটা যখন 4, 5, 6 হবে তখন আমাদের ত্রয়ী সৃষ্টি হয়। অনুপাতটা 4, 5, 6। তো তুমি যদি এই তিনটা হার্টজের তুমি অনুপাত নাও তাহলে দেখবা 256:320:384, এইটার অনুপাতটা 4, 5, 6 হবে। আর এর পাশাপাশি আমি আর একটু বলে রাখি, 9 অধ্যায়ের এই যেখানে এই ত্রয়ীর অনুপাতের কথাটা আছে ওর পাশাপাশি আমার আপাতত একটা মনে পড়তেছে, বাট তোমরা একটু বই খুলে এটা অবশ্যই পড়বা। স্বরসঙ্গতি না জানি আরো একটা কি আছে, একটা আছে 4, 5, 6, সরি 3, 4, 5, 6 মনে হয়। আচ্ছা আমার ঠিক খেয়াল নাই, 3:4:5:6 এরকম কিছু একটা থাকতে পারে। তো ওই অনুপাতটা স্বরসঙ্গতি নির্দেশ করে। ওকে, তো এইটা একটু তোমরা একটু বই খুলে দেখে নেবা যে ওখানে কতগুলো অনুপাত দেওয়া আছে, যে এইটা হইলে ওইটা হয়, এইটা তোমার এইটা হইলে স্বরসঙ্গতি হয়, তারপর হইলো আরও কিছু অনুনাদ, পরবশ, কম্পন, এগুলার তোমার কিছু কিছু তথ্য ওইখানে দেওয়া আছে 9 অধ্যায়ে। তো এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, কেন কি আমাদের এই জায়গা থেকে অনেকগুলো এমসিকিউ আসে। আর মুখস্থ যে জিনিসগুলো একটু বলে রাখি, ফিজিক্সে আমাদের মুখস্থ করার মতো অনেক কিছুই তুমি পাবা, যে হলো যে অনেকগুলো ছক অনেকে মুখস্থ করাইতে বলবে, এইটা করাইতে বলবে, ওইটা করাইতে বলবে, বাট আমাদের দেখা যায় কি বায়োলজির এতগুলো তথ্য মাথায় রাখা লাগবে। আবার অনেকে ইংলিশের জন্য আলাদা করে অনেক কিছু পড়ে, সাধারণ জ্ঞানের জন্য অনেক কিছু পড়ে। এখন ফিজিক্সের জন্য যদি এত কিছু পড়তে যাও তখন ওই মুখস্থটা আসলে পরীক্ষার হলে মুখস্থ থাকবে না। তো এর ফলে আমাদের এরকম একটু বাছাই করা লাগবে যে কোন কোন জায়গার মুখস্থ জিনিসগুলো আমাদের আসছে পরীক্ষায়, আমরা যেন অ্যাটলিস্ট ওই জিনিসগুলো মুখস্থ অবশ্যই পারি। তাহলেই দেখবা যে তোমাদের প্রিপারেশনটা অনেকটা ইজি হবে আর পড়া মজা পাবা। তো যেটা বলতেছিলাম যে ত্রয়ীটা হইলো 4, 5, 6 অনুপাতে যদি থাকে তাহলে ত্রয়ী হয়। আর এই কোশ্চেনটা একটু মুখস্থ করে রাখতে পারো, কারণ কি পরীক্ষার হলে তো তুমি এরকম এত বড় বড় সংখ্যার অনুপাত তুমি টেস্ট করে দেখবে না, তোমার দেখা যায় যে কিছু কিছু কোশ্চেন কমন, যেমন এই কোশ্চেনটা কমন, যেটা আমরা জানি একদম 3C নাম্বার অ্যান্সারটা হবে। আর স্বরসঙ্গতিটাও কমন আছে, 4, 5, 6, 8 এই অনুপাতে থাকলে স্বরসঙ্গতি হয়। তো এই কোশ্চেনগুলো কিছু কিছু কোশ্চেন মুখস্থ রাখতে পারো অ্যান্সারটা তাড়াতাড়ি করার জন্য। কোনো একটি গতিশীল বস্তুর প্রথম ও শেষ বেগের অভিমুখ একই, প্রথম আর শেষ বেগের যদি অভিমুখ একই হয় তাদের যোগফলের অর্ধেক কি হবে? গড়বেগ? না, গড়বেগ হবে না, মধ্যবেগ। হ্যাঁ, এটার অ্যান্সারটা হবে মধ্যবেগ। তো একটু আমরা এমনিও বুঝতে পারি যেটা মধ্যবেগ কেন হবে। তুমি এটা সিম্পলি চিন্তা করো, একটা বস্তুর মনে করো আদি বেগ 4 যেটা এদিকে যাচ্ছিল, আর শেষ বেগ ওই বস্তুটার মনে করো 8 যার অভিমুখও একই। ওকে, আদি বেগ আর শেষ বেগের অভিমুখ একই। তাহলে তুমি একটু চিন্তা করো এই দুইটা বেগের যোগফল করে যদি 2 দ্বারা ভাগ করো, 4 + 8 / 2, তাহলে কত হয়? 6। তো 4 আর 8 এদের মধ্য পয়েন্টে যদি কিছু থাকে তখন তার বেগটা কি 6 না?
4 আর 8 সংখ্যাটার মধ্য পয়েন্টের মানটা কত, 6 না? তাহলে এমনি বোঝা যাচ্ছে যেটা মধ্যবেগ হবে। তো কিছু কিছু প্রশ্ন জন্য তোমার আলাদা করে বই খুঁজে অনেক কিছু বের করার দরকার নেই, এগুলো একটু নিজে নিজে চিন্তা করলেও পারতে পারো যেটা মধ্যবেগ হবে। তাৎক্ষণিক বেগ তো হলো একটা ইনস্ট্যান্টে, যেমন আদি অবস্থার বেগ 4, এটাই হলো তাৎক্ষণিক বেগ। যে কোনো একটা পয়েন্টের বেগ 5, ওইটাই হলো ওই সময় তাৎক্ষণিক বেগ। প্রকৃত বেগ হইলো তাৎক্ষণিক বেগের মতনই। আবার হইলো যে গড় বেগ জিনিসটা কি, অ্যাভারেজে সে কত বেগে যাচ্ছে এটা আমরা শিওর হয়ে বলতে পারি না। তো অ্যান্সার মধ্যবেগ। কিছু কিছু জিনিস আমরা একটু ভাবলেও অ্যান্সার এসে পড়ে। 15, একটি বিন্দু উৎস থেকে শব্দ তরঙ্গ বের হচ্ছে। কোনো একটি বিন্দুতে শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের ... তাহলে আমরা জানি শব্দের তীব্রতার ইকুয়েশনটা কি, I = P/4πr²। তাইলে আমরা বলতে পারি কি I সমানুপাতিক 1/r²। তাহলে তীব্রতাটা কি, উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ ডি। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, ছোট ছোট ইকুয়েশনের সাহায্যে আমরা যেন এটা বুঝতে পারি যে এটা বর্গের ব্যস্তানুপাতিক, এইটা তার বর্গের সমানুপাতিক, এটা তার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এরকম টাইপের জিনিসগুলো মেডিকেলে আসে। তার ফলে আমাদের একটু ইকুয়েশনগুলো যদি মাথায় থাকে তাহলে আমরা এই টাইপের অ্যান্সারগুলো মুখস্থ করার চেয়ে সোজাসুজি ইকুয়েশন থেকে বের করতে পারবো। 16 নম্বর কোশ্চেন, F1 ও F2 কম্পাঙ্কের দুটি সুরের বিরাম হচ্ছে। তাহলে ওই যে বলছিলাম আগেই যে ওই তুমি যেখানে ত্রয়ী পাবা তার আশপাশে এইরকম টাইপের একটা ডেটা পাবা যে বিরাম জিনিসটা কি। তো বিরাম জিনিসটা হলো দুইটা স্বরের কম্পাঙ্কের অনুপাতটাই হলো বিরাম। দুইটা স্বরের F1 আর F2 এই দুইটা স্বরের কম্পাঙ্কের অনুপাতটাই হলো বিরাম, তার মানে অ্যান্সারটা হলো ডি। তো এইটা যখন তুমি বই থেকে একটু বের করবা, বই থেকে বের করলে এই বিরামের পাশাপাশি তুমি আরও অনেক কিছু পাবা। ওই যে অষ্টক কাকে বলে, তারপর সমায়ন কাকে বলে, গুরু তির্যক না জানি কি একটা বলে, ওই যে লঘু তির্যক, গুরু তির্যক, লঘু পঞ্চম, এরকম টাইপের কতগুলো অনুপাত দেওয়া আছে। তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে পারো, কারণ কি এইখান থেকে আমাদের কোশ্চেন যেহেতু আসছে ওই রকম টাইপের কোশ্চেন, হুবহু ওই কোশ্চেনটা না আসে ওই রকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো এই ছকটা একটু কঠিন হইলেও আমার মতে এই কোশ্চেন মানে বাকি আর বাদভাগি ফালতু ফালতু ছকগুলো মুখস্থ করার চেয়ে এইখানে এই ছকটা মুখস্থ করলে তোমার পরীক্ষায় আসার চান্স বেশি। ওকে, তো এইরকম আমাদের একটু চালাক হতে হবে, একটু স্মার্ট হতে হবে। তরঙ্গের তীব্রতার সমীকরণ কোনটি? তো তরঙ্গের তীব্রতার সমীকরণটা আমরা কি জানি, 2π² f² a² ρv। আমি একটু আমার মতো করে লিখি, তারপর আমি অপশনের সাথে মিলে 2π² f² a² ρv। তো আমরা একটু দেখি এখানে কি আছে, যেহেতু এখানে এফ এর জায়গায় ওই এফ জিনিসটা কি প্রত্যেকটা অপশনে এন দ্বারা ডিনোট করছে। ওকে, এন দ্বারা ডিনোট করছে। তাহলে আমরা দেখি কি আছে, 2π² f² a² ρv। তাহলে 1 নম্বর অপশনটা আমাদের কারেক্ট। ওকে, তো এগুলোর ওই যে এইগুলোর সময় একটু সাবধান থাকতে হবে কোনটার উপর স্কোয়ার আছে। ধরো দেখো এইটার মধ্যে পুরোপুরি এক, জাস্ট এইটার স্কোয়ার আছে, এখানে স্কোয়ারটা নাই। তো এগুলো আমাদের একটু সাবধান হয়ে অ্যান্সার করতে হবে। হুট করে এইরকম কোশ্চেনগুলো, সোজা কোশ্চেনগুলো দেয় কেন, ওই অপশানে অল্প অল্প ছোটো ছোটো পার্থক্য। ধরো তুমি তাড়াতাড়ি করতে যাবে, তোমার এ নাম্বার অপশনটা চোখে না পড়া হুট করে ফার্স্টই বি নাম্বার অপশনটা তোমার চোখে পড়ছে, তখন তোমার মনে হচ্ছে যে এইটার সব এটা পুরোটা কারেন্ট, তো বি ডাগায় আসলা, পরে দেখলা যে না। কিন্তু তুমি একটু মাথাটা ঠান্ডা রাখলে এরকম টাইপের ভুলগুলা আসলে হতো না। ওকে, তো আমাদের এই টাইপের কোশ্চেনগুলো থেকে শিক্ষণীয় যে জিনিসটা সেটা হলো যে আমাদের একটু মাথা ঠান্ডা করে অপশনগুলো দেখতে হবে, কারো উপরে স্কোয়ার আছে, কারো উপরে স্কোয়ার নাই। ওকে, 60 কেজি ভরের একটি বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে 1 মিনিট পর এর বেগ 10 মিটার/সেকেন্ড হবে? আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো v = u + at। তাহলে বস্তুটার শেষ বেগ হবে 10, আর বস্তুটাকে আমি ধরলাম ইনিশিয়ালি স্থির অবস্থায় আছে, a × t এর মান বলা আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখানে a এর মান তুমি এখান থেকে কত পাইতে আসো, 10/60, তার মানে 1/6। আর বলছে কত বল প্রয়োগ করতে হবে, তোমার ত্বরণ কিন্তু চায় না। তো বল জিনিসটা কিভাবে পাবা, বল F = আমরা জানি কি m × a। তাহলে m এর মান তোমার দেওয়া আছে 60 আর a এর মান দেওয়া আছে 1/6, তার মানে অ্যান্সারটা হলো 10। তাহলে বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে আমাদের বস্তুটার বেগ 10 মিটার/সেকেন্ড হবে। ওকে, তো ওই যে সেম কথা যে মেডিকেলে সোজা সোজা কোশ্চেন আসে, ডাইরেক্ট ফর্মুলাতে বসাইলেই হয়। ব্লটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে যায়? এই টাইপের কোশ্চেনগুলো আমার খুব মানে ইরিটেটিং লাগতো।
এটার অ্যান্সারটা আমি একটু দেখি, সান্দ্রতা ক্রিয়ার উপরে না, পৃষ্ঠ ক্রিয়ার উপরে না, কৌশিক ক্রিয়া, হ্যাঁ কৌশিক ক্রিয়া, কৌশিক ক্রিয়া। তো এই টাইপের কোশ্চেনগুলো আমার কেন ইরিটেটিং লাগতো, আমার কেন জানি মনে থাকতো না যে সান্দ্রতা বলের প্রয়োগ কোথায়, তারপর পৃষ্ঠ শক্তির প্রয়োগ কোথায়, পৃষ্ঠ টানের প্রয়োগ কোথায়, কৌশিক বলের প্রয়োগ কোথায়, আমি কেমন জানি গুলাই ফেলতাম। তো কোশ্চেনটা পড়ে তোমাদের শিক্ষণীয় যে জিনিসটা, তুমি যদি বই খোলো তাইলে দেখবা যে ওই ফ্লোটিং পেন না জানি কি একটা বলে না, ফাউন্টেন পেনের নিচে এই ধর্ম ব্যবহার কইরা কাজ করে, ও মুখটা এই ধর্ম ব্যবহার করে, প্রত্যেকটা এই যে পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, সান্দ্রতা, কৌশিক ক্রিয়া, প্রত্যেকটা টপিকের লাস্টই এদের কিছু ব্যবহার লেখা আছে, ব্যবহারগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। ওকে, তো তাইলে আমাদের এই টাইপের কোশ্চেনগুলো পারা যাবে। আর এই ব্লটিং পেপারের কাহিনীটা বলি, ব্লটিং পেপারটা আসলে হয় কি যে কৌশিক ক্রিয়াটা কি, কৌশিক ক্রিয়াটা হলো যদি একটা খুব সূক্ষ্ম নল থাকে, ওই সূক্ষ্ম নলে যদি পানির কাছে নাও, তাহলে এই সূক্ষ্ম নলটা ধরো পানির স্তরটা এই লেভেলে, তো সূক্ষ্ম নলটা যদি ডুবাও তাহলে হিসাব মতো কি পানির এই পর্যন্তই ডুবে থাকার কথা, কেন কি পানির স্তরটা এই লেভেলে, তাই না? কিন্তু ওইটা যদি তুমি ডুবাও তাহলে দেখবা কি পানিটা আর একটু কিছুটা উপরে উঠে যাবে, পানিটা এই লেভেল থেকে আরও কিছুটা উপরে উঠে যাবে। তো এইটাই হলো পানির কৌশিকতা। আর এই ব্লটিং পেপার জিনিসটা হয় কি, ব্লটিং পেপারের মধ্যে অনেক সূক্ষ্ম এরকম ছিদ্র থাকে, ব্লটিং পেপারের মধ্যে অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে। তো ওই ছিদ্রগুলো যখন পানির স্পর্শে তুমি আনবা, তখন ওই ছিদ্রগুলো থেকে কৌশিক ক্রিয়ার ফলে পানির ভিতরে ঢুকে যায় এবং কিছুটা উপরে উঠে যায়, তার ফলে এইটা পানিটা শুষে নেয়। ওকে, তো এর জন্য আসলে ওই যে ব্লটিং পেপারের ওই কৌশিক ধর্মের জন্যই পানিটা শুষে নেয়। তো ওইটা আমাদের মেইন কথা না, আমাদের এত কিছু ইন ডিটেলসে পড়ার দরকার নেই, আমাদের যেটা পড়া দরকার সেটা হইলো ওই পৃষ্ঠ টানের ফলে কি হয়, কৌশিক ক্রিয়ার ফলে কি ব্যবহার আছে, সান্দ্রতা ক্রিয়ার ফলে কি ব্যবহার আছে, এগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। নিচের কোন তথ্যটি সঠিক? তাহলে আমরা একটু টেস্ট করি। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক, না জি এর মান তো নিরক্ষীয় অঞ্চলে কম, সরি জি এর মান আদর্শ নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর অভ্যন্তরে নামলে জি এর মান বাড়ে, না পৃথিবীর অভ্যন্তরে নামলে জি এর মান কমে। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন, ইয়েস নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন, ইয়েস। আর মেরু অঞ্চলে জি এর মান সর্বনিম্ন না সর্বাধিক। তাহলে এইটা একটু মনে, এই টাইপের কোশ্চেনগুলো মেডিকেলে আসে প্রায়, জি এর মান নিরক্ষীয় অঞ্চলে আর মরু অঞ্চলে সর্বনিম্ন নাকি সর্বাধিক, এইটা মনে মানে মেডিকেল কয়েকবারই আসছে। তো এই টাইপের ডেটাটা মুখস্থ রাখার জন্য আমি একটু তোমাদের একটু মানে মানে একটা মনে রাখার একটা টেকনিক করে দিই। তোমরা মনে রাখবা যে পৃথিবীটা মানে এইরকম গোল না, পৃথিবীটা আসলে এরকম। ওকে, তাহলে পৃথিবীর এই অঞ্চলগুলাকে কি জানি বলতেছিলাম, পৃথিবীটা এরকম গোলাকার না, পৃথিবীটা কিছুটা চ্যাপ্টা। তো পৃথিবীটা যদি এই চ্যাপ্টা হয়, পৃথিবী যদি চ্যাপ্টা হয়, তাইলে ওইখানে মেরু অঞ্চলগুলো কি, আমরা জি এর মানটা কি জানি, জি ইজ ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, জি ইজ ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। সরি আমি চ্যাপ্টা জিনিসটা এরকম আঁকছি, এটা আসলে এরকম চ্যাপ্টা। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে এই অঞ্চলগুলো হলো নিরক্ষীয়, এই অঞ্চলগুলো হলো মেরু, ঠিক আছে? তাহলে এখন যদি এইরকম যদি চাপাই ফেলো জিনিসটাকে, তাহলে কি হয়, এই কেন্দ্র থেকে এই মেরু অঞ্চলে কি আর এর মানটা কমে যায় না, আর নিরক্ষীয় অঞ্চলে কি আর এর মানটা কি বেড়ে যায় না? ওকে, নিরক্ষীয় অঞ্চলে আর এর মানটা বাইরে যায় আর মেরু অঞ্চলে আর এর মানটা কিছুটা কমে যায়। তাহলে আর এর মান যদি মেরু অঞ্চলের কথা চিন্তা করো, মেরু অঞ্চলে আর এর মান যদি কমে যায় তাহলে জি এর মানটা কি বেড়ে যাবে, আর নিরক্ষীয় অঞ্চলে আর এর মান কি বেড়ে যায়, তার ফলে জি এর মানটা কমে যাবে। এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই টাইপের কোশ্চেন আসলে কোনো মানে প্যারাই না, ওই বই থেকে ওইরকম মুখস্থ করার চেয়ে নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন সর্বাধিক, তারপর মেরু অঞ্চলে সর্বনিম্ন সর্বাধিক এরকম মুখস্থ করার চেয়ে এই ছোট্ট জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এই টাইপের অবজেক্টিভ কোনো ব্যাপারই না। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি জি আর এর মানটা বাইরে গেছে, তার ফলে কি জি এর মানটা কমে গেছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো সি। কোনো বস্তুর ভর ভূপৃষ্ঠে 75 কেজি হলে চাঁদে এর ভর কত?
তাহলে ভর জিনিসটা কি? বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ। তোমার পৃথিবীতেও যদি 75 কেজি থাকে, চাঁদে গেলেও 75 কেজিই থাকবে। দ্যাট ইজ সি, অ্যান্সার হলো সি। তো এইটার আবার ভরের জায়গায় কেউ কেউ ওজন ভাববে, তাই এর ফলে 75-রে সবাই জানে চাঁদে পৃথিবীর ওজন, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর বস্তুর ওজনের 1/6 হয় অ্যাভারেজ, মানে অন অ্যাভারেজ। তো এই 75-এর সাথে 1/6 করে কোনো একটা অ্যান্সার দেবে, কিন্তু এগুলো থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে, একটু ভাষাটার দিকে। এখানে কিন্তু বলছে ভর কথাটা। 22 নম্বর কোশ্চেন, বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? তাহলে বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। ঘাত বল না, বলের ঘাত। ঘাত বল আর বলের ঘাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঘাত বল জিনিসটা হলো যখন খুব বড় মানের একটা বল খুব কম সময় কোনো একটা বস্তুর উপরে ক্রিয়া করে, ওই বলটাকে বলে ঘাত বল। ওই বলটাকে বলে কি? ঘাত বল। আর বলের ঘাতটা হলো ঘাত বল, মনে করো আমিও একজন ঘুষি দিলাম অনেক বড় মানের বল একটা বস্তুর উপরে, আরেকজনও মনে করো ঘুষি দিল অনেক বড় মানের বল একটা বস্তুর উপরে। এখন কারো ঘাত বল বেশি, কারো ঘাত বল কম। তো ঘাত বলের একটা পরিমাণগত রাশি হলো বলের ঘাত। ঘাত বলের একটা পরিমাণগত রাশি হলো বলের ঘাত। ওকে, তো বলের ঘাতটা হলো কি? ঘাত বলের একটা পরিমাণগত রাশি। বলের ঘাতটা বের করার সূত্র হইল এফ ইন্টু টি, অথবা ভরবেগের পরিবর্তন এম ইন্টু ভি মাইনাস ইউ। যদি ভেক্টর দিয়ে লেখো এগুলোর উপরে একটা ভেক্টর দিতে পারো। ওকে, তো এইটাকে বলে বলের ঘাত। এ নাম্বার অ্যান্সার। কোনো দোলকপিণ্ডের ব্যাস কমানো হলে কোন ঘটনাটি ঘটবে? ওকে, তাহলে আমরা এখানে একটু দেখি। আমরা টি ইকুয়ালস টু কি জানি? টোয়াইস বাই √L/g, তাই না? তো অ্যাকচুয়াল যে জিনিসটা সেইটা হইলো কোনো একটা সরল দোলকের নিচে যদি ববটা এরকম থাকে, তাইলে এল বলতে আসলে কি বোঝায়? এল বলতে বোঝায় এই সরল দোলকটার এতটুক দৈর্ঘ্য, মনে করো ছোট এল, আর সরল দোলকটার ব্যাসার্ধ মনে করো আর, এই দুইটার যোগফলটা হলো এল। মানে ববটার কেন্দ্র থেকে ওই বস্তুটার হইল যে পয়েন্টে ঝুলতেছে তার দৈর্ঘ্যটা। তার মানে টোয়াইস বাই √L/g, এই জিনিসটা আসলে টোয়াইস বাই ছোট এল প্লাস আর ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে এখন একটু দেখো, যদি দোলকপিণ্ডের ব্যাস তুমি কমাও, ব্যাস কমানো মানে কি? ব্যাসার্ধ কমবে, তাহলে এই এল প্লাস আর এর মানটাও কমবে, তার মানে টি এর মানটাও কমবে। ওকে, আরেকটা জিনিস আমি একটু বলি, পর্যায়কাল যদি কমে তাইলে বস্তুটা কিন্তু দ্রুত চলবে। পর্যায়কাল যদি বাড়ে তাহলে বস্তুটা কিন্তু আস্তে চলবে। এই কথাটাকে যেন একটু মাথায় সেট করে রাখো। কোনো একটা সরল দোলকের পর্যায়কাল যদি বাড়ে তাইলে বস্তুটা কিন্তু ধীরে চলবে, আর কোনো একটা বস্তুর যদি পর্যায়কাল কমে তাইলে বস্তুটা কিন্তু আস্তে চলবে। এই জিনিসটা মাথায় ফিল হয় কিনা? মনে করো এই একটা সরল দোলক, পর্যায়কাল জিনিসটাকে এরকম উঠছে নামছে, এটা কি? তার পর্যায়কাল। এখন পর্যায়কালটা যদি কমে যাওয়া মানে কি? ধরো এই উঠছে নামছে, তখন তার সময় লাগছে কথার কথা 4 সেকেন্ড। এখন পর্যায়কাল কমে যায় মানে যদি 2 সেকেন্ড হয়, তার মানে কি? সে আরও দ্রুত উঠতে আসে নামতেছে না? 2 সেকেন্ডের মধ্যেই সে উঠবে নামবে আবার করবে, তার মানে কি? সে ফাস্ট হয়ে গেছে না? আবার মনে করো যদি পর্যায়কাল বাইরে 4 সেকেন্ড থেকে মনে করো 12 সেকেন্ড হয়, তার মানে কি? সে আস্তে আস্তে উঠতেছে নামতেছে, তখন কি? সে ধীরে ধীরে চলবে। কারণ কি? পর্যায়কাল বাড়া মানে কিন্তু ধীরে চলা। এটা কিন্তু অনেকের মানে মিসকনসেপশন আছে যে হলো যে পর্যায়কাল বাড়লে মনে করে যে সে দ্রুত চলবে। আসলে পর্যায়কাল বাড়লে সে ধীরে চলবে, আর পর্যায়কাল কমলে দ্রুত চলবে। এখন আমরা একটু অপশনগুলো দেখি। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যাস যদি কমায় তাহলে কি? পর্যায়কাল আমাদের কমে যাবে। এখন একটু দেখি, দোলকটি আস্তে চলবে, পর্যায়কাল কমলে কিন্তু দোলকটা আস্তে চলবে না, দোলকটা দ্রুত চলবে। দোলকের কোন পরিবর্তন হবে না? না, অবশ্যই পরিবর্তন হবে দোলনকালের। দোলনকাল বাড়বে না, দোলনকাল বাড়বে না, দোলনকাল কমবে। দোলকটি দ্রুত চলবে, হ্যাঁ, দ্যাট ইজ দ্য রাইট। কেন কি? দোলনকাল কমা মানে আমি যেটা বললাম যে দোলকটা দ্রুত চলবে। এটা একটু মাথায় রেখো যে দোলনকাল কমা মানে দোলকটা দ্রুত চলা, দোলনকাল বাড়া মানে দোলকটা আস্তে চলা। চাঁদের মুক্তিবেগ কত? আমি নিজেও জানি না, উত্তরটা দেখেই বলি 2.4।
তার মানে এটা আমাদের কি, আমাদের শিক্ষণীয় ব্যাপার হইলো ওই যে ওইখানে ছকে দেখলে কয়েকটা মুক্তিবেগের তোমাদের যে কোনো বইটি খুললেই পাবা, এটা ছক দেওয়া আছে, ওই ছক থেকে আমাদের এই মুক্তিবেগের ডেটা তুমি চাইলে মুখস্থ করতে পারো। তো এইরকমভাবে আমাদের একটু বাছাই করতে হবে কোন জিনিসগুলো মুখস্থ করব, কোন জিনিসগুলো মুখস্থ করব না। আর যদি তারপরও তার মানে কারো মুখস্থ করতে কষ্ট হয় তাদের বলবো এই ছকটা বাদ দাও না, তোমাদের টাইমে আসার চান্স কতটুকু, মানে এত বড় একটা ছক মুখস্থ কইরা, বা এটা অবশ্য ছোট ছক বা অন্য কোনো জায়গায় যদি এরকম মানে বড় কোনো ছক পাও মুখস্থ করতে কষ্ট হইতে আছে, আমার সাজেশন থাকবে যে মুখস্থ করো, আর যদি নাও করতে পারো একটু কম পড়তে চাও তাহলে বাদ দাও, সমস্যা কি, তোমার একটা অবজেক্টিভই তো, একটা অবজেক্টিভের জন্য এত বড় ছক মুখস্থ করার চেয়ে তুমি দেখা যেতে পারো ওই বড় ছকের বায়োলজির একটা অধ্যায় শেষ করে ফেলতে পারো, এখান থেকে দুইটা অবজেক্টিভ থাকতে পারে। ওকে, যদি বেশি খুব মানে হয় তাহলে বাদ দিতে পারো, বাট মুখস্থ করাটা ভালো। এমনি আমরা কম পড়তেছি, তার উপরে যদি কম পড়ো তাহলে কেমন হয়। শরৎকালে কোন সময়ে শিশির পড়ে, তাহলে এটা আমাদের কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে যে মেঘমুক্ত রাতে শিশির পড়ে বেশি। মেঘমুক্ত রাত, এটা অনুধাবনমূলক একটা কোশ্চেন আছে, তো এটার রিজনটা কি, একটু রিজনটাও একটু বলি যাতে তোমাদের এরকম টাইপের কোনো কোশ্চেন আসলে মুখস্থ মানে মনে থাকে। অ্যাকচুয়ালি আমাদের শিশির পড়ে আপেক্ষিক আর্দ্রতার উপরে। মনে করো এই একটা রুম বা এই একটা স্থান, এই একটা স্থান যার মধ্যে জলীয় বাষ্প আছে, সাপোজ কথার কথা 5 কেজি, কথার কথা 5 কেজি জলীয় বাষ্প আছে। এখন যখন মেঘযুক্ত রাত বা মেঘাচ্ছন্ন রাত থাকবে তখন আপেক্ষিক আর্দ্রতা কত হবে, 5 / সম্পৃক্ত। যখন মেঘাচ্ছন্ন রাত থাকবে তখন কি সম্পৃক্ত হওয়ার জন্য বেশি বেশি জলীয় বাষ্প লাগবে। তো আমি ধরলাম মেঘাচ্ছন্ন রাতে জলীয় বাষ্পটা আমাদের হবে মানে সম্পৃক্ত হইতে জলীয় বাষ্প প্রয়োজন 10, তার মানে আপেক্ষিক আর্দ্রতা আমাদের 50%। এখন যখন মেঘ মুক্ত থাকবে তখন দেখা যায় কি 5 কেজি মানে কম জলীয় বাষ্পেও সে সম্পৃক্ত হয়ে যাবে। মেঘমুক্ত যখন থাকবে তখন সম্পৃক্ত হইতে কম জলীয় বাষ্প প্রয়োজন, তার ফলে আমাদের তখন আপেক্ষিক আর্দ্রতা কত হবে, কথার কথা তখন সম্পৃক্ত হইতে 5 কেজিতেই সম্পৃক্ত হয়ে যায়, কথার কথা 5, তার ফলে কি আপেক্ষিক আর্দ্রতা হয়ে গেল 100%। মানে এই জায়গাটাতে ডিফারেন্স। তার মানে মেঘমুক্ত রাতে আমাদের আপেক্ষিক আর্দ্রতাটা বাইরে যায়। কেন বাইরে যায়, কারণ কি সম্পৃক্ত হতে কম জলীয় বাষ্প প্রয়োজন, আর আপেক্ষিক আর্দ্রতা বাইরে গেলেই তো আমাদের শিশির পড়বে, তাই না। তো এটা একটা অনুধাবনমূলক কোশ্চেন, মেঘমুক্ত রাতে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। তো এইখান থেকে আমাদের একটা শিক্ষণীয় জিনিস পাইলাম, তোমরা এইচএসসিতে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে আসছো ওইখানে তো অনুধাবনমূলক কোশ্চেনগুলোতে কেন চাই, আর ওই লাইনটা থেকেই তোমাদের এরকম এমসিকিউ আসতে পারে। বিশেষ করে 10 অধ্যায় এরকম অনেকগুলো কোশ্চেন আছে একসাথে, ওগুলো একটু দেখে যে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়, যেটা আমি আগে বলছিলাম যে এই পরবশ কম্পন, স্বরকম্প, মুক্ত কম্পন, এগুলার যে বৈশিষ্ট্যগুলা দিয়ে শুরু করে এগুলার যে অনুপাত যদি থাকে ওগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো এটার অ্যান্সার হলো পরবশ কম্পন। পরবশ কম্পনটা হইলো, এটা নিয়ে একটু বলি, আমাদের প্রত্যেকটা বস্তু যেমন এই ওয়াটার বোতল, এটার মধ্যে যে কণাগুলা, এই কণাগুলো কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কাঁপতেছে। এখন যদি কোনো বাইরে থেকে একটা উৎসের কোনো কিছু যদি এর উপরে প্রয়োগ করি যার কম্পাঙ্ক এই বস্তুটার ভিতরের অণুগুলোর কম্পাঙ্কের সমান, আমি আরেকবার বলি, এই বস্তুটার মধ্যে যে পার্টিকেলগুলো দ্বারা গঠিত তাদের নিজস্ব একটা কম্পাঙ্ক আছে, আবার বাইরে থেকে আমরা একটা শব্দ বা যে কোনো তরঙ্গ প্রয়োগ করলাম যার কম্পাঙ্ক এই বস্তুটার কম্পাঙ্কের সমান, তখন একটা ইফেক্ট পাওয়া যায়। সেইটা হইল তখন এই বস্তুটার মধ্যের যে কণাগুলা যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কাঁপতেছিল তারা তখন অনেক জোরে কাঁপতে থাকে, এত জোরে কাঁপতে থাকে যে এই জিনিসটা ভাঙিয়েও যাইতে পারে। ওকে, যেমন বইতে একটা দেখবা ব্রিজের একটা ছবি আছে আমেরিকা না জানি কোথায়, ওই পরবশ কম্পনের জন্য কিন্তু এরকম ঢেউ হয়ে গেছিল, ভাঙিয়ে গেছিল। তো এটার অ্যান্সার হলো পরবশ কম্পন। মঙ্গল গ্রহের ব্যাস তোমার 600 কিলোমিটার, সরি 6000 কিলোমিটার, এর পৃষ্ঠে জি এর মান 3.8 মিটার পার সেকেন্ড হলে মঙ্গল গ্রহ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত। ওকে, আমরা একটু অঙ্কটা করি। তো আমরা মুক্তিবেগের ফর্মুলা কি জানি, escape velocity v is equals to √2
জিএম ডিভাইডেড বাই আর। আবার এই জিনিসটাকে জিএম ইজ ইকুয়ালস টু জি আর স্কোয়ার এটা দ্বারা যদি রিপ্লেস করো, আমরা এটা জানি না জি ইজ ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, তাহলে জিএম ইজ ইকুয়ালস টু জি ইন্টু আর স্কোয়ার এটা দ্বারা যদি তুমি রিপ্লেস করো তাহলে 2GR এই একটা ইকুয়েশন পাবা। তাহলে ভিই ইজ ইকুয়ালস টু রুট ওভার 2GR। এখানে আমরা একটু বসাই রুট ওভার 2 ইন্টু জি এর মান বলা আছে মঙ্গল